কারণ ইংরেজি সাহিত্যের বস হিসাবে খ্যাত আমাদের আরমান স্যার, সেই আরমান স্যারের ক্লাসটা আপনারা কিন্তু করবেন এবং অবশ্যই আপনারা শেয়ার করবেন। আমি শুরু করতেছি সমাস। এই সমাস ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা জানি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হলো চারটি: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এই রূপতত্ত্বের একটি আলোচ্য বিষয় হলো সমাস। তাহলে দেখি এই সমাস শব্দের অর্থগুলো কি কি। দেখেন, সমাস, তিনটা পয়েন্ট মনে রাখবেন। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। এটাও কিন্তু চাকরি পরীক্ষা আসে যে সমাস শব্দের অর্থটা কি। প্রথম বলছে সংক্ষেপণ। সমাস শব্দের সংক্ষেপ বা সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। আমরা একটু মিলে যাই এই সংজ্ঞার সাথে। আমি এখানে একটা বললাম সাহিত্য বিষয়ক সভা সমান সমান হয়ে গেল সাহিত্য সভা। এখানে দেখেন সাহিত্য বিষয়ক সভা, তাই এগুলো বলো সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। দেখেন এত বড় একটা বাক্য, তিনটা শব্দ ছিল, হয়ে গেল একটা শব্দ, সাহিত্য সভা হয়ে গেল। তার সংক্ষেপণ। মিলন, এই সাহিত্য আর সভা ছিল দুইজন আলাদা, মিলন হয়ে একটা মাত্র সমাসবদ্ধ পদ হয়ে গেল, কারণ মিলনও হয়ে গেল। একাধিক পদের এক পদীকরণ, এখানে দুইটা পদ ছিল, একটা পদ হয়ে গেল। তাহলে মিল আছে যে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। তার সমাস ভাষাকে কি করে? পরীক্ষা আসে কিন্তু। সমাস ভাষাকে সংক্ষেপ করে। সমাসের মাধ্যমে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি হয়। সমাস ভাষাকে কি করলো? সংক্ষেপ করলো। এবারে আমরা একটা জিনিস শিখি, সমাসের প্রতীতি বা ধারণা কয়টি? সমাসের প্রতীতি বা ধারণা হলো পাঁচটি। এই পাঁচটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে সমাস বিষয়টা কি আমরা পারবো। তা দেখি সেই পাঁচটা বিষয়টা কি। পূর্বপদ, পরপদ, সমস্ত পদ, ব্যাস বাক্য, সমসমান পদ। এই পাঁচটা হলো সমাসের ধারণা বা প্রতীতি। পূর্বপদ আর পরপদ মিলে তৈরি হয় সমস্ত পদ। আর সমস্ত পদ কি? এই সাহিত্য আর সভা, এটাই সাহিত্যকে বলা হয় পূর্বপদ, সভাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। এই পূর্বপদ আর পরপদ মিলে তৈরি হয়ে গেল সমস্ত পদ। তাহলে এই সাহিত্য হলো পূর্বপদ, সভা হলো পরপদ। এই পূর্বপদ ও পরপদ মিলে তৈরি হয়ে গেল সমস্ত পদ। এই সমস্ত পদের আরেকটা নাম হলো সমাসবদ্ধ পদ। এখন এই সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে কি বলে? এটা কিন্তু প্রাইমারি পরীক্ষা আসছে যে সমস্ত এগুলো কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো আমরা পড়তে হবে যে পূর্বপদ ও পরপদ মিলে কি তৈরি হয়? সমস্ত পদ। এবং সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে কি বলে? ব্যাস বাক্য। পরীক্ষায় অপশনে চালাকি, তারা ব্যাস বাক্য কথাটা দিবে না, লিখবে সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে কি বলে? দেয়া থাকবে বিগ্রহ বাক্য। তাহলে বিগ্রহ বাক্যে ঠিক দিতে হবে। তাহলে আমরা পাইলাম তার ব্যাস বাক্যের আরেক নাম বিগ্রহ বাক্য, আরেক নাম সমাস বাক্য। তাহলে সমস্ত পদকে ভাঙলে কি পাইলাম? ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। অর্থাৎ সাহিত্য বিষয়ক সভা এখান থেকে এই পর্যন্ত এতটুকু বলা হয় ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এখান থেকে এই পর্যন্ত এতটুকু বলা হয় ব্যাস বাক্য। শিখে গেলাম ব্যাস বাক্য। তাহলে সমসমান পদটা কি? আমাদের নবম দশম শ্রেণী বই আছে যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ। এখানে সাহিত্য সভা হতে সাহিত্য লাগছে একটা পদ, সভা লাগছে একটা পদ, অর্থাৎ এই সাহিত্য আর সভা এই দুটোকে কি বলা হয়? সমসমান পদ। অর্থাৎ যে যে পদের সমাস হবে তাদের প্রত্যেকটিকে আলাদা করে বলা হয় সমসমান পদ। পরীক্ষায় আসে যে সমাস প্রধানত কয় প্রকার? যদি বলে পরীক্ষা বলে সমাস কয় প্রকার? 6 প্রকার। সমাস প্রধানত কয় প্রকার? 6 প্রকার। সমাস মোট কয় প্রকার? 6 প্রকার। যদি বলে বৈশিষ্ট্যের বিচারে সমাস কয় প্রকার? তাহলে হবে 4 প্রকার। তাহলে বৈশিষ্ট্যের বিচারে সমাস কয় প্রকার? 4 প্রকার, 4 প্রকার, 4 প্রকার। মনে থাকে যেন, লিখে রাখুন বৈশিষ্ট্যের বিচারে সমাস 4 প্রকার। শুধু বাদ যাবে কোনটা? আপনি কর্মধারায় আর দ্বিগু সমাস এই দুইটা বাদ দিবেন, তাহলে দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রী, অব্যয়ীভাব এই 4টা থাকে। তাহলে এতটুকু আমরা সবাই মনে হয় বুঝতে পেরেছি।
একজন একটু কমেন্টে জানান যে বোর্ড কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন সবাই? সাউন্ড বোর্ড সব কি দেখতে পাচ্ছেন? একজন জানান তো। বোর্ড কি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আমি যা বলতেছি সব কি শুনতে পারতেছেন? একজন একটু কমেন্টে জানান। ওকে, থ্যাংক ইউ। একজন জানিয়েছেন অবশেষে বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। তাহলে আমরা শিখে গেলাম কি, পূর্বপদ শিখলাম, পরপদ শিখলাম। এরপরে আরেকটু আমি একটু বুঝিয়ে দিই, যেমন অনেকের কি সমস্যাটা হয়ে যায়, যেমন যদি বলা হয় চার রাস্তার সমাহার সমান সমান চৌরাস্তা, চার রাস্তার সমাহার সমান সমান চৌরাস্তা। চার রাস্তার সমাহার সমান সমান চৌরাস্তা। এখানে পূর্বপদ কোনটা আর পরপদ কোনটা? অনেকে আমরা মনে করি যে এখানে চার হলো পূর্বপদ আর সমাহার হলো পরপদ। আসলে কথাটা সেটা না। এখানে পূর্বপদ হলো চার আর রাস্তা হলো পরপদ। মনে থাকে যেন এখানে চার কি, এটা হলো পূর্বপদ আর রাস্তাটা হলো পরপদ, আর সমাহার হলো ব্যাস বাক্যের অংশ। মনে থাকে যেন, অর্থাৎ পূর্বপদ এই চৌ হলো পূর্বপদ, রাস্তা হলো পরপদ, সাহিত্য হলো পূর্বপদ, সভা হলো পরপদ। আশা করি আপনারা পূর্বপদ পরপদটা শিখতে পেরেছেন। আর এই পূর্বপদ আর পরপদ মিলে তৈরি হয় সমস্ত পদ। এই সমস্ত পদটাকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হয় ব্যাস বাক্য। আর যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম সবাই। বারবার এই ভিডিওটা আমাদের পেজে দেয়া থাকবে, আর আপনারা সবাই একটু শেয়ার করবেন, আমাদের আজকের ক্লাসটা একটু শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে, কারণ সমাসের ক্লাসটা একটু কঠিন, যাতে সবাই আমাদের এই ক্লাসটা সহজভাবে বুঝতে পারে। এবারে আমরা শিখব দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব বানানটাও কিন্তু পরীক্ষায় আসে, মনে রাখবেন। দ্বন্দ্ব বানানে এই প্রথম দয়ের নিচেও ব হবে, পরের দয়ের নিচেও ব হবে। এই দ্বন্দ্ব বানানটাও কিন্তু আমাদের চাকরি পরীক্ষায় আসে। দ্বন্দ্ব বানানটা খেয়াল রাখবেন। এই দ্বন্দ্ব শব্দের অর্থ কি, তাও কিন্তু পরীক্ষায় আসে। দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া বা মিলন। এটা কিন্তু চাকরি পরীক্ষা আমাদের আসে। আজকে আমরা কিন্তু এই টোটাল ক্লাসটা করব যে চাকরি পরীক্ষায় 2019 সালে 20 সালে যে চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে, বিশেষ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নগুলোর আলোকেই কিন্তু আমরা আজকে ক্লাস দেব, যাতে আমাদের বুঝতে সহজ হয়। তাহলে দ্বন্দ্ব শব্দের অর্থ হলো জোড়া বা মিলন। পরীক্ষায় কিন্তু অপশনে দেয়া থাকবে দ্বন্দ্ব শব্দের অর্থ মারামারি। হ্যাঁ, আমাদের কিন্তু ডিকশনারিতে দেয়া আছে দ্বন্দ্ব শব্দের অর্থ মারামারি। কিন্তু যখনই আপনি পরীক্ষার বিশেষ বা চাকরি পরীক্ষা দিবে দ্বন্দ্ব শব্দের অর্থ কি, তখনই মনে রাখবেন তারা কিন্তু ওই সমাস থেকে দিয়েছে। এই দ্বন্দ্ব শব্দের অর্থ হলো জোড়া বা মিলন। দেখি কেমনে জোড়া বা মিলন। এখন দ্বন্দ্ব সমাস কেমনে পরীক্ষার হলে চিনবেন, চেনার উপায় কেমনে পরীক্ষা হলে চিনব যে এটাই হলো দ্বন্দ্ব সমাস। এক নম্বরে আলাদা ব্যক্তি বা বস্তুকে বুঝাবে। এক নম্বর পয়েন্টটা কি মনে রাখবো, আলাদা ব্যক্তি বা বস্তুকে বুঝাবে। দুই নম্বরে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। তিন নম্বর পয়েন্ট, ব্যাস বাক্যে ও
এবং আর যে কোনো একটি বসবে। পরীক্ষা কিন্তু আসে যে কোন সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য, সেটা হলো দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা আলাদা ব্যক্তি বা 3টা পয়েন্ট মনে রাখবেন। আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, উভয় পদের অর্থ প্রাধান্য পাবে, ব্যাস বাক্যেই ও এবং আর যে কোনো একটা বসালে চলবে, সাধারণত আমরা ও বসাবো। যেমন আমরা যদি বলি মা ও বাবা সমান সমান মা বাবা, কথাটা কি বললাম? মা ও বাবা সমান সমান মা বাবা। খেয়াল রাখেন, দেখেন এই 3টা পয়েন্টের সাথে মিল আছে কিনা। আলাদা ব্যক্তি বা বস্তু বুঝাবে। আমি যদি বলি ইট পাথর, ইট ও পাথর সমান সমান ইট পাথর, এটা হলো সাধারণ দ্বন্দ্ব সমাস। আর মা বাবা হলো মিলনার্থক দ্বন্দ্ব। আচ্ছা দেখেন, ইট আর পাথর, মা এবং বাবা সম্পূর্ণ দুজন আলাদা জিনিস। মা একজন আলাদা, বাবাটা টোটাল আলাদা। ইটও একটা আলাদা বস্তু, পাথর একটা আলাদা বস্তু, অর্থাৎ আলাদা বা ব্যক্তিকে বোঝায়। উভয় পদের অর্থের প্রাধান্য পাবে। যেমন এখানে মা, এখানেও মা বসছে, এখানে বাবা, এখানেও বাবা বসছে, এখানে ইট, এখানেও ইট বসছে, এখানে পাথর, এখানেও পাথর বসছে। অর্থাৎ মনে রাখবেন যে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে, এই কথাটার অর্থ হলো অর্থাৎ উভয় পদ যদি নাউন হয় দুটোটাই নাউন হবে, হলে দুটোটাই অ্যাডজেক্টিভ হবে, হলে দুটোটাই ভার্ব হবে, হলে দুটোটাও প্রোনাউন হবে। অর্থাৎ উভয় পদ একই জাতীয় পদ হবে। যেমন মাও নাউন, বাবাও নাউন, ইটও নাউন, পাথরও নাউন। যেমন যে ও সে সমান সমান যে সে, উভয় একই জাতীয় প্রোনাউন। যেমন যাওয়া ও আসা, যাওয়া ও আসা সমান সমান যাওয়া আসা। দেখেন এগুলো কিন্তু দুটোটাই ভার, যাওয়া আসা দুটোটাই কিন্তু ভার। অর্থাৎ হলে দুটোটাই ভার হবে, না হয় দুটোটাই অ্যাডজেক্টিভ হবে, না হয় দুটোটাই প্রোনাউন হবে, না হয় দুটোটাই নাউন হবে। অর্থাৎ একই জাতীয় পার্সেপ্টিভ হবে, মনে থাকে যেন। এবং ব্যাস বাক্যকে কিন্তু প্রত্যেকটাই আমি ও বসিয়ে দিয়েছি, প্রত্যেকটাই কিন্তু আমি ও বসিয়ে দিয়েছি। আপনারা যদি বসাতেন এবং, তাহলে কিন্তু হতো। তাহলে আমরা দেখেন দ্বন্দ্ব সমাস কিন্তু অনায়াসে চিনে ফেললাম। 3টে পয়েন্ট মনে রাখবেন দ্বন্দ্ব সমাস চেনার ক্ষেত্রে। টোটালটা আলাদা ব্যক্তি বা বস্তু বুঝাবে, উভয় পদের অর্থের প্রাধান্য পাবে, অর্থাৎ উভয় পদ একই জাতীয় পদ হবে, এবং ব্যাস বাক্যে ও বসবে। এই দ্বন্দ্ব সমাসের ভিতরে আমরা জানি প্রকারভেদ আছে। এই দ্বন্দ্ব সমাস পরীক্ষা যদি আসে, দ্বন্দ্ব সমাস কয় প্রকার, এটা কিন্তু নির্ধারিত কোনো বইতে দেয়া নাই যে দ্বন্দ্ব সমাস এই প্রকার, অর্থাৎ অনির্দিষ্ট। কিন্তু বলা যাবে না যে নবম দশম শ্রেণীতে এই কয় প্রকার আছে, অমুক বইয়ে এই কয় প্রকার আছে, এটা বলা যাবে না, নির্দিষ্ট করে বলা নেই। যাই হোক, আমাদের দ্বন্দ্ব সমাসের ভিতরে প্রথমে আছে মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক দ্বন্দ্ব। আচ্ছা, মিলনার্থক দ্বন্দ্ব কোনটা? সাধারণত মিল বা সম্পর্ক অর্থে যে দ্বন্দ্ব সমাস হয় সেটার নামই হলো মিলনার্থক দ্বন্দ্ব। যেমন আমি বলেছিলাম কিন্তু মা বাবা, মা ও বাবা সমান সমান মা বাবা, এই সমাসবদ্ধ পদ একসাথে লিখতে হবে। এখানে মায়ের সাথে বাবার একটা কি আছে, সাধারণত সম্পর্ক বা মিল আছে, এটাকে বলা হয় মিলনার্থক দ্বন্দ্ব। চাকরি পরীক্ষায় মিলনার্থক দ্বন্দ্ব থেকে কোন প্রশ্নটা আসছে দেখেন, 20তম বিশেষ পরীক্ষা আসছিল ভাই বোন, এটা আসছিল 20তম বিশেষ পরীক্ষায়। এবারে মাতা পিতা আসছিল, অফিস সহায়ক পরীক্ষা আসছিল মাতা পিতা, মাতা পিতা। তাহলে ভাই বোন এটি কোন দ্বন্দ্ব সমাস? কারণ ভাইয়ের সাথে বোনের একটা কিন্তু সাধারণত সম্পর্ক আছে কিন্তু, এবং মাতার সাথে পিতারও একটা সম্পর্ক আছে। তাহলে এই দুটোর ব্যাস বাক্য কি হবে? ভাই ও বোন সমান সমান ভাই বোন, 20তম বিশেষ পরীক্ষাটা আসছিল। তাহলে মাতা পিতা এটা কি হবে? পিতা ও মাতা সমান সমান মাতা পিতা। এখানে কিন্তু মাতা পিতার ব্যাস বাক্য আগে বললাম না কেন যে মাতা ও পিতা? না, আমরা জানি এই যে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে যে স্ত্রীবাচক শব্দটা সবসময় প্রথমে বসে। তাহলে মাতা ও পিতা
এর ব্যাসভাগ হলো পিতা ও মাতা সমান সমান মাতা পিতা। আমরা মিলনার্থক দ্বন্দ্ব সমাসটা শিখে গেলাম। অনেকগুলো উদাহরণ আছে, আপনারা বই থেকে পড়বেন এগুলো। এরপর আছে বিরোধার্থক। বিরোধার্থক দ্বন্দ্ব। তার বিরোধার্থক মানে কি, মনে রাখবেন যে পরীক্ষায় যদি বলে যে নিচের কোনটি বিরোধার্থক দ্বন্দ্ব, বিরোধ মানে থাকবে একটা। পরীক্ষা আসে, এখান থেকে পরীক্ষা আসে ওহি ও নকুল সমান সমান কি ওহি নকুল, এবং চেঞ্জ করে দেয় সাপ ও বেজি সমান সমান সাপ বেজি। যেমন সাপ বেজি, তারপর দেয় দা কুমড়া। পরীক্ষায় যদি দিয়ে দা বটি কদু হবে না, পরীক্ষায় দিয়ে দিল বটি কদু। কদু তো চিনেন, যেটা লাউয়ের ভাই, তাকে কি বলে কদু। তাহলে বটি কদু এটাও কিন্তু দ্বন্দ্ব সমাস। সাপ বেজি, তাহলে কি হবে সাপ ও বেজি। আমরা জানি সাপ আর বেজির ভিতরে একটু বিরোধ আছে, দ্বন্দ্ব আছে এদের ভিতরে। দা আর কুমড়া, দা দিয়ে কুমড়োটাকে কাটা হয়, এই জন্য দা কুমড়ার ভিতরে কি আছে দা ও কুমড়া, দা কুমড়া। তাহলে বটি ও কদু, বটি ও কদু, বটি কদু। এগুলোর ভিতরে দেখবেন যে আসলে এই যে দুইজন থাকে, এর ভিতরে কি আছে, একটা বিরোধ আছে কিনা। যদি বিরোধ থাকে দেখেন, তাহলে সেটা হবে বিরোধার্থক দ্বন্দ্ব। এরপরে দেখি সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব চাকরি পরীক্ষা ছিল হাট বাজার। এই হাট বাজার দেখেন, এই হাট অনেক জায়গায় হাট বলে, আবার কেউ আমরা বাজার বলি, জিনিস কিন্তু এক। হাট আর বাজার কিন্তু একই জিনিস। তাহলে এটা ব্যাস বাক্য কি হবে, হাট ও বাজার সমান সমান হাট বাজার। এটা হলো সমার্থক দ্বন্দ্ব। আরেকটা দ্বন্দ্ব আছে প্রায় সমার্থক বা সহচর দ্বন্দ্ব। তাহলে প্রায় সমার্থক বা সহচর দ্বন্দ্ব কোনটা, যেমন আমরা বলি সর্দি কাশি। তাহলে সর্দি কাশি, সর্দি কাশি। কাপড় চোপড়, এই যে আমরা এগুলো বলি যে সর্দি ও কাশি, সর্দির সাথে কাশির কিন্তু একটা কি আছে, আমরা কাশি হলে সর্দিও কিন্তু হয়, অর্থাৎ এটাকে বলা হয় প্রায় সমার্থক বা সহচর দ্বন্দ্ব সমাস। এরপরে আমরা যে পরীক্ষায় আসে সেটা হলো অঙ্গবাচক। অঙ্গবাচক কোনটা, অঙ্গবাচক দ্বন্দ্ব হলো যেমন হাত ও পা, হাত পা, নাক ও কান, নাক কান, এগুলোকে বলা হয় অঙ্গবাচক। তারপর দুটি ক্রিয়া যোগে হতে পারে দেখে ও শুনে, দেখে শুনে। তারপর যে বিপরীত শব্দ উঁচু ও নিচু, উঁচু নিচু, অর্থাৎ বিপরীত শব্দগুলো আমাদের যেগুলো আছে এগুলো কিন্তু সবই কি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস, মনে থাকে যেন এগুলো। তাহলে এরপরে আমরা বিরোধার্থক শিখলাম, সমার্থক শিখলাম, সহচর শিখলাম, অঙ্গবাচক দুটি ক্রিয়া যোগে যেমন দেখাশোনা, দুটি ক্রিয়া বিশেষণ দিয়ে দৃশ্য সর্বনাম, বহুপদী দ্বন্দ্ব। এবারে আমরা শিখবো বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব কোনটা, অর্থাৎ এটা চেনার সহজ টেকনিকটা হলো দুইয়ের অধিক পদ থাকে। কি বললাম, দুইয়ের অধিক, দুইয়ের অধিক পদ, শব্দ বা পদ থাকে। যেমন আমি যদি বলি বইয়ের ভাষায় যদি বলি নাক কান ও গলা সমান সমান নাক কান গলা। এতক্ষণ আমরা কিন্তু যতগুলো কিন্তু দ্বন্দ্ব সমাসের উদাহরণগুলো দেখেছি সেখানে কিন্তু দুইটা পদ ছিল, যেমন মা বাবা, এই যে হাট বাজার, সর্দি কাশি, চা বিস্কুট, জামা কাপড়, ইট পাথর, হাত পা, এগুলো সবই কিন্তু দুইটা পদ ছিল। বাট এখানে দেখেন নাক কান গলা তিনটা, তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে। অর্থাৎ দুইয়ের অধিক শব্দ বা পদ যদি দেখেন থাকে, তাহলে সেটাই হবে বহুপদী দ্বন্দ্ব। তাহলে পরীক্ষায় যদি আসে, যেমন যদি আসলো আম জাম কাঁঠাল সমান সমান আম জাম কাঁঠাল, প্রশ্নকর্তারা কিন্তু বানিয়েও দিতে পারে তেল নুন ও লকড়ি সমান সমান তেল নুন লকড়ি। এরকম আম জাম কাঁঠাল, সহজ কথায় তিনটা যদি নাউন দেখেন একই জাতীয় থাকে, তাহলে সেটা হবে বহুপদী দ্বন্দ্ব। সবাই আমরা শিখে গেলাম বহুপদী দ্বন্দ্ব। এরপরে আমরা শিখব
বহুপদী দ্বন্দ্বের পর একশেষ দ্বন্দ্বটা আমরা একটু শিখব। অলুক দ্বন্দ্ব, অলুকটা শিখ। অলুক দ্বন্দ্ব এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অলুক দ্বন্দ্ব থেকে কিন্তু আমাদের চাকরি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। তো অলুক দ্বন্দ্ব সমাসে মনে রাখবেন উভয় পদে বিভক্তি যুক্ত থাকবে। উভয় পদ বলতে পূর্বপদ আর পরপদ, অর্থাৎ পূর্বপদ ও পরপদে একই জাতীয় বিভক্তি যুক্ত থাকবে। উভয় পদ বলতে কি পূর্বপদ ও পরপদে একই জাতীয় বিভক্তি যুক্ত থাকবে। উভয় পদে একই জাতীয় পদ, একই জাতীয় বিভক্তি থাকবে, অর্থাৎ উভয় পদে একই জাতীয় বিভক্তি, এটা হলো অলুক দ্বন্দ্ব। যেমন পরীক্ষা আসছিল জলে স্থলে, জলে স্থলে, দেশে বিদেশে, দেশে বিদেশে। তাহলে এই দুইটা আবার দুধে ভাতে, এই জিনিসগুলো দেখি এখানে জলে স্থলে, দেশে বিদেশে, দুধে ভাতে। এখানে দুধে এই একটা পূর্বপদ, ভাতে পরপদ, দেশে পূর্বপদ, বিদেশে পরপদ, জলে পূর্বপদ, স্থলে পরপদ। দেখেন উভয় পদে এ বিভক্তি আছে, এখানেও এ বিভক্তি, এখানেও বিভক্তি, দেশে এখানেও বিভক্তি, বিদেশে এখানে বিভক্তি, দুধে এখানেও বিভক্তি, এখানে বিভক্তি, অর্থাৎ উভয় পদে একই জাতীয় বিভক্তি থাকবে। কিন্তু পরীক্ষা হলে যদি বলে চালাকি করতে পারে, জলস্থল, দেশ বিদেশ, দুধ ভাত, এটা কিন্তু চালাক, ওরা একই প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে পরীক্ষায়। যদি বলে জল স্থল, এটি কোন দ্বন্দ্ব সমাস? জল স্থল, এটা কিন্তু বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। এই জল স্থল কিন্তু অলুক দ্বন্দ্ব না। যখনই বলবে জলে স্থলে তাহলে সেটা হয়ে যাবে অলুক দ্বন্দ্ব, আর যখনই বললো জল স্থল হয়ে যাবে কি বিপরীতার্থক দ্বন্দ্ব। দেশ বিদেশ, এটাও কিন্তু বিপরীত, দেশের বিপরীত কি বিদেশ, এটা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। কিন্তু যদি বলে দেশে বিদেশে তখন হয়ে যাবে অলুক দ্বন্দ্ব। যদি বলে দুধ ভাত, দুধের সাথে ভাতের একটা মিল আছে, এটা কিন্তু মিলনার্থক দ্বন্দ্ব হয়ে যাবে। কিন্তু যখনই বলবে দুধে ভাতে তখন অলুক দ্বন্দ্ব হয়ে যাবে। এই পার্থক্যটা একটু ভালো করে খেয়াল রাখবেন। এখন এটার ব্যাস বাক্য কি হবে? জলে ও স্থলে, জলে ও স্থলে। এর ব্যাস বাক্য কি হবে? দেশে ও বিদেশে। এটা কি হবে? দুধে ও ভাতে। তাহলে আমরা কিন্তু অলুক দ্বন্দ্বটা শিখে গেলাম। সবাই বেশি বেশি শেয়ার করতেছেন তো? এত কষ্ট করে ক্লাস নিতেছি আপনাদের, কিন্তু ওই যে সাভার শাখার পরিচালক আমাদের শাহ আলম ভাই, এই যে 5টা শাখার যে পরিচালক, তার সৌজন্যে যে আমরা ক্লাসটা দেখতে পাচ্ছি সবাই, অতএব আমরা কি সবাই কিন্তু একটু শেয়ার দিব। আমি সবাইকে কিন্তু অনুরোধ করছি যে সবাই একটু ক্লাসটা আজকে একটু শেয়ার দিবেন সবাই নিজের নিজের আইডিতে। যাই হোক, অলুক দ্বন্দ্ব সমাস কি? পূর্বপদ ও পরপদে একই জাতীয় বিভক্তি থাকবে, সেটার নামই হলো অলুক দ্বন্দ্ব। যেমন আরেকটা যদি উদাহরণ দিই, আদায় কাঁচকলায়, কথাটা কি বললাম? আদায় কাঁচকলায়। দেখেন আদায় কাঁচকলা, এখানেও অন্তঃস্থীয়, আদায় অন্তঃস্থীয় বিভক্তি আছে, এখানে অন্তঃস্থীয়, অর্থাৎ সপ্তমী বিভক্তি আছে, একই জাতীয় বিভক্তি আছে। আমি কিন্তু বলছি একই জাতীয় বিভক্তি থাকবে, এখানেও কিন্তু অন্তঃস্থীয়, এখানে অর্থাৎ সপ্তমী বিভক্তি আছে। এই আদায় কাঁচকলায়, আদায় ও কাঁচকলায়, আদায় কাঁচকলায়, এটাও কিন্তু অলুক দ্বন্দ্ব। কিন্তু যখনই বলবেন আদা কাঁচকলা, আদা কাঁচকলা, তাহলে এটা কি হয়ে যাবে? এটা কিন্তু আবার বিরোধার্থক হয়ে যাবে। কারণ আদা আর কাঁচকলার ভিতরে কিন্তু বিরোধ আছে। আদা দিয়ে যদি কাঁচা কলা রান্না করেন তাহলে বুঝতে পারবেন কত টেস্ট। তা তাদের ভিতর কি আছে? বিরোধার্থক। তাহলে আদা কাঁচকলা কিন্তু বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। কিন্তু যখনই বলবে আদায় কাঁচকলায় তখনই হয়ে যাবে অলুক দ্বন্দ্ব। আশা করি সবাই বুঝতে পারছেন অলুক দ্বন্দ্বটা। এবারে আমাদের অলুক দ্বন্দ্ব গেল, এবার আমাদের আরেকটা সমস্যা একশেষ দ্বন্দ্ব।
এবার আমরা শিখবো একশেষ দ্বন্দ্ব। এই অলুক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব এগুলো কিন্তু আমাদের চাকরি পরীক্ষায় আসে। তাহলে একশেষ দ্বন্দ্বটা কি? এটা চেনার উপায় হলো সমস্ত পদ কি হবে? বহু বচন হবে। অর্থাৎ সমস্ত পদটা কি হবে? বহু বচন হবে। যেমন পরীক্ষায় দিয়ে দিল আপনারা, তোমরা, এই যে আপনারা, তোমরা, এই দেখেন এই সমস্ত পদ, এই আপনারা তোমরা এগুলো কি সমস্ত পদ না? এটা কি বহু বচন? আপনাদের ভিতরে অনেকজন আছে, তোমরা এই শব্দটার ভিতরে অনেকজন আছে। এর আগে আমরা যে দ্বন্দ্ব সমাসগুলো শিখলাম, উদাহরণগুলো দেখলাম, সেখানে কিন্তু দুইটা পদ, বহুপদী দ্বন্দ্বে ছিল তিনটা পদ, কিন্তু এখানে কিন্তু এই আপনাদের ভিতরে একটা ওয়ার্ড থাকবে, কিন্তু তার ভিতরে অনেকজন থাকতে পারে। বহুপদী আর একশেষ দ্বন্দ্বের ভিতরে পার্থক্য হলো বহুপদী দ্বন্দ্বের ভিতরে একেবারে তিনটা চারটা একসাথে দেয়া থাকে, বাট এই যে একশেষ দ্বন্দ্বের ভিতরে কিন্তু একটা মাত্র শব্দ থাকবে। যেমন আপনারা, তোমরা, কিন্তু এর ভিতরে কিন্তু অনেক আছে। যেমন আপনারা, তোমরা, এর ব্যাস বাক্যটা কি হবে? এই শেষ পদ অনুসারে বলে আপনারা, সে ও আপনি সমান সমান কি? আপনারা। তারপর তোমরা কি হয়? সে ও তুমি সমান সমান তোমরা। তোরা, সে ও তুই। দেখেন আমি এইখানে যে একশেষ দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যটা নির্ণয় করলাম কিভাবে? সে ও আপনি, আপনারা, অর্থাৎ একশেষ দ্বন্দ্ব পদ এই পরপদ অনুসারে এই অংশটা সমস্ত পদ হবে। এই আপনি থেকে কি আসলো? আপনারা। তুমি থেকে আসলো তোমরা। তুই থেকে আসলো তোরা। অর্থাৎ এটার সাথে মিল রেখে আপনি এই পরপদটা আইডেন্টিফাই করবেন। আপনি এই ব্যাস বাক্য লিখবেন না যে আপনিও সে আপনারা, তুমিও সে তোমরা, তুইও সে তোরা, এভাবে কিন্তু হবে না। একটু খেয়াল রাখবেন, এখানে সে ও আপনি সমান সমান আপনারা, এটা অনুসারে আপনারা, সে ও তুমি, তোমরা, এ তুমি অনুসারে তোমরা, সে ও তুই, এ তুই অনুসারে তোরা। এটার নামই হলো একশেষ দ্বন্দ্ব। আমরা কিন্তু দ্বন্দ্ব সমাসটা শিখে ফেললাম। দ্বন্দ্ব সমাস শেষ। এবারে আমরা শিখবো কর্মধারয় সমাস। এই কর্মধারয় সমাসে আর একটা নাম আছে বর্ণন সমাস। তার পরীক্ষায় যদি আসে কর্মধারয় সমাসের আরেক নাম কি, তাহলে সেটা কি হবে? বর্ণন সমাস। মনে থাকে জানো, এটা পরীক্ষায় আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কর্মধারয় সমাসের আরেক নাম হলো বর্ণন সমাস, আর দ্বন্দ্ব সমাসের আরেক নাম হলো বন্ধন সমাস। পরীক্ষায় আসতে পারে যে দ্বন্দ্ব সমাসের আরেক নাম কি? বন্ধন সমাস। আর কর্মধারয় সমাসের আরেক নাম কি? বর্ণন সমাস। মনে থাকে যাবে। তাহলে আমাদের নবম দশম শ্রেণী বইয়ে দেয়া আছে যেখানে বিশিষ্ট বা বিশিষ্ট ভাবাপন্ন পদের সাথে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে তাকে কর্মধারয় সমাস বলে। এই সংজ্ঞাটা আমরা অনেকেই পড়েছি, বাট এটা দিয়ে আমরা মনে রাখতে পারি না। সহজভাবে কিভাবে মনে রাখতে পারি সেটা একটু খেয়াল রাখি। চেনার উপায়। এক নম্বরের পয়েন্ট, একই ব্যক্তি বা বস্তুকে বুঝাবে। একই ব্যক্তি বা বস্তুকে বুঝাবে। দ্বন্দ্ব সমাসের সাথে কর্মধারয় সমাসের পার্থক্য এখানেই। কর্মধারয় সমাসে এক নম্বর পয়েন্টটা ছিল আলাদা ব্যক্তি বা বস্তুকে বুঝাবে, একেবারে কিন্তু আলাদা ছিল। কিন্তু এই কর্মধারয় সমাসে কিন্তু একই ব্যক্তি বা বস্তু বুঝাবে, এটা মনে রাখতে হবে। এটা হলো কর্মধারয় সমাস। ব্যাস বাক্যে যে, যিনি, তিনি, যা, তা থাকবে।
3 নম্বর পয়েন্ট, পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে কি বললাম? পরপদের অর্থ প্রাধান্য পাবে। পরপদের অর্থ প্রাধান্য পাবে। 3টা পয়েন্ট মনে রাখতে হবে কর্মদ্বারায় সমাসে। যে 1 নম্বর পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। ব্যাস বাক্যে যে, যিনি, তিনি, যাতা এগুলো থাকবে। আর পরপদের অর্থ প্রাধান্য পাবে, সেটার নামই হলো কর্মদ্বারায় সমাস। এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলেই আমরা পারবো। যেমন আমরা একবার উদাহরণগুলো দেখি কর্মদ্বারায় সমাসে। নীল যে আকাশ সমান সমান নীল আকাশ। নীল আকাশ। নীল যে পদ্ম সমান সমান নীল পদ্ম। দেখেন, পরীক্ষায় কিন্তু ব্যাস বাক্য আপনাকে ভেঙে দিবে না। পরীক্ষায় কিন্তু অবশ্যই আপনাকে এই সমস্ত পদটা দিয়ে দেবে যেটি কোন সমাসের উদাহরণ। এখানে আছে নীল পদ্ম, পরীক্ষা আসবে যে নীল পদ্মটি কোন সমাস। এই নীল পদ্ম আপনারা স্বাভাবিকভাবে ভাবতে পারেন, স্যার নীল পদ্ম তো দ্বন্দ্ব সমাসও হতে পারে, স্যার নীলও একটা আলাদা জিনিস, পদ্ম একটা আলাদা জিনিস, আমি ব্যাস বাক্য নির্ণয় করে দিলে নীল ও পদ্ম, নীল পদ্ম। কিন্তু সেটা কিন্তু হবে না। কেন হবে না? নীল পদ্ম, এখানে নীল পদ্মে কিন্তু নীল রঙের যে একটা পদ্ম ফুল আছে সেটাকে বোঝাচ্ছে। এই নীল রঙের পদ্ম ফুলটা কিন্তু দেখেন একটা বস্তু, এটা কিন্তু আলাদা না। কারণ নীল রঙের একটা পদ্ম ফুল, সেটাকে যদি আপনি পদ্ম ফুল থেকে নীল রঙটাকে আলাদা করতে চান, ঘষাঘষি করেও আপনি আলাদা করতে পারবেন না, অর্থাৎ সাথে একটাই বস্তু। কিন্তু আমি যখন বলেছিলাম দ্বন্দ্ব সমাস উদাহরণগুলোয়, যেমন জায়া ও পতি, দম্পতি, দম্পতি একটা শব্দ ছিল, বাট এই দম্পতির ভিতরে কিন্তু দুইজন আছে, একজন স্বামী আর স্ত্রী। কিন্তু এই স্বামী স্ত্রী দুইজনকে যদি একেবারে আলাদাও করা যায় একেবারে, কিন্তু আপনি নীলের পদ্ম ফুল থেকে নীল রংটাকে আপনি কিন্তু আলাদা করতে পারবেন না। আমরা বলেছিলাম মা বাবা, মা ও বাবা, মা বাবাকে একেবারে আলাদা করা যায়, এটাই হলো দ্বন্দ্ব সমাস। আর এটা হলো একই ব্যক্তি বা বস্তু, কিন্তু নীল পদ্ম, পদ্ম ফুল থেকে আপনি নীল রং আলাদা করতে পারবেন না, অর্থাৎ একটা জিনিস। নীল আকাশ, এই নীল যে আকাশ, নীল আকাশ অর্থাৎ আকাশটা নীল রং, এই আকাশটাতে নীল রংটা আপনি সরানো যায় না। এটার একটা জিনিস কি বোঝাচ্ছে? নীল আকাশ। নীল আকাশ বলতে একটা আকাশকে বোঝাচ্ছে। অতএব এগুলো হলো কর্মধারায় সমাস। তাহলে আমরা কর্মধারায় সমাসটার সংজ্ঞাটা শিখলাম। এবার কর্মধারায় সমাসের প্রকারভেদ। কেউ কি বলতে পারেন কর্মধারায় সমাস কত প্রকার? একটু কমেন্টে বলেন তো, কর্মধারায় সমাস কয় প্রকার? পরীক্ষা আসতে পারে, বিসিএস পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায়, ব্যাংক পরীক্ষায় আসতে পারে যে কর্মধারায় সমাস কয় প্রকার। কে পারেন কর্মধারায় সমাস কয় প্রকার? কর্মধারায় সমাস কয় প্রকার? কেউ পারতেছেন না? ভেরি গুড। একজনে বলছেন 3 প্রকার, আর একজনে বলেছেন 4 প্রকার। আমরা দেখি কারটা সঠিক হয়। কর্মধারায় সমাস মূলত কয় প্রকার? দেখেন, কর্মধারায় হলো 3 প্রকার। কর্মধারায় সমাস কয় প্রকার? 3 প্রকার। অনেকের মনে এখন কনফিউশন সৃষ্টি হয়ে গেছে, স্যার আমাদের অমুক স্যার পড়িয়েছেন 4 প্রকার, অমুক স্যারে পড়িয়েছেন 5 প্রকার, স্যার 9-10-এর বইয়ে দেয়া আছে, 9-10-এর বইয়ে কি কোথাও উল্লেখ করা আছে কর্মধারায় সমাস এত প্রকার? বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ একটা বই আছে, আমরা জানি, বাংলা একাডেমি প্রকাশ করেছে। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বাংলা একাডেমি, এই যে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, এরা যৌথ উদ্যোগে কিন্তু একটা বই ব্যাকরণ তৈরি করেছে। আমরা কিন্তু জানি বাংলাদেশের আমাদের জাতীয় অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম স্যার এবং কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর পবিত্র সরকার,
এই যৌথভাবে কিন্তু তৈরি করেছে বাংলা বা প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ। এই প্রমিত বাংলা ভাষার ব্যাকরণেই সমাস অধ্যায়ে দেয়া আছে কর্মধারায় সমাস হলো প্রধানত 3 প্রকার। কি কি সেটা? মধ্যপদলোপী কর্মধারায় সমাস, উপমামূলক কর্মধারায় সমাস, সাধারণ কর্মধারায় সমাস। এই উপমামূলক কর্মধারায় সমাস আবার 3 প্রকার। সেটা কি কি? উপমান, উপমিত, আরেকটা হলো রূপক। আমরা চাকরি পরীক্ষায় সবসময় কোন ধরনের বইগুলো ফলো করব? আমাদেরকে সবাই কিন্তু প্রশ্ন করেন আপনারা যে স্যার আমরা বাংলার জন্য কি বই পড়বো, সাধারণ জ্ঞানের জন্য কি বই পড়বো, আমরা ইংরেজির জন্য কোন ধরনের বইগুলো পড়বো। হ্যাঁ, আমাদের অবশ্যই বাংলার জন্য আমি সবসময় বলি আপনাদের নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বইটা লাগবে, অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটার সাথে রাখতে পারেন, সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটার সাথে রাখতে পারেন, এবং বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ বইটা আমাদের সাথে রাখতে হবে। কারণ ব্যাংক পরীক্ষার যে প্রশ্নগুলো আসে এর অধিকাংশ ব্যতিক্রম উদাহরণগুলো যে তুলে দেয়, হুবহু তুলে দেয় ওই বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ বইটা থেকে। তা বাংলা একাডেমিকে বলা হয় আমাদের জাতির মননের প্রতীক। এখান থেকে আমাদের যারা প্রশ্ন করে তারা কিন্তু বাজারে ফুটপাতের বই থেকে কখনোই তারা প্রশ্ন দেখে দেখে করে না, তারা অবশ্যই ওই নবম দশম শ্রেণীর বই, ওই হায়াত মাহমুদ স্যারের বড় যে ভাষা শিক্ষা বই এবং আমাদের যে বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার বই, ওইগুলো দেখেই কিন্তু তারা প্রশ্ন করেন। তাহলে আমরা কর্মধারয় সমাস প্রধানত কয় প্রকার? 3 প্রকার। কি কি? মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমামূলক কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। এই উপমামূলক কর্মধারয় সমাস 3 প্রকার: উপমান, উপমিত, রূপক। শিখে ফেললাম আমরা প্রকারভেদ। এবার আমরা শিখব কি? এগুলো সব শিখে ফেলবো আমরা। সমাসের ক্লাস করতে বসেছেন, খাওয়া দাওয়া করে বসেছেন তো সবাই? আমি কিন্তু ঠিকই খেয়ে দিয়ে নিছি আছি ক্লাসে, কারণ জানি পেটে ক্ষুধা লাগবে। যাই হোক, এবারে আমরা শিখব মধ্যপদলোপী কর্মধারয় সমাস। দুই একটা উদাহরণ আমরা দিব। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটা? অর্থাৎ যে কর্মধারয় সমাসের ব্যাস বাক্যের মাঝখানের অংশটা লোপ পাবে তাকেই বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে কর্মধারয় সমাসটা কি? ব্যাস বাক্যের মাঝখানের অংশ। দেখি পরীক্ষায় দিল সাহিত্য সভা, এটা কি? তাহলে সাহিত্য সভা এটা কি? ঈগল পাখি, সাহিত্য সভা, শহীদ মিনার, এগুলো কিন্তু মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঝালমুড়ি, মধ্যপদলোপী। তাহলে এখানে কি? এই ঝালমুড়ির ব্যাস বাক্য কি হবে? ঝাল মিশ্রিত মুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি। সাহিত্য সভার ব্যাস বাক্য কি হবে? সাহিত্য বিষয়ক সভা। শহীদ মিনার, শহীদদের স্মরণে নির্মিত যে মিনার, শহীদদের স্মরণে নির্মিত যে মিনার তাকে বলা হয় শহীদ মিনার। শহীদ বানানে রস্বইকার দিলাম, কারণ শহীদ হলো আরবি শব্দ, এজন্য রস্বইকার হয়ে যাবে। তা দেখেন ঝালমুড়ি, এই ঝাল আর মুড়ি কিন্তু একটা শব্দ। ঝাল ছিল কাঁচামরিচের ভিতরে, মুড়ি ছিল দোকানে। এই মুড়ি আর ঝাল দুইটা আমরা একসাথে মিক্স করে ফেললাম, একটা মাত্র হয়ে গেল। তাহলে ঝালমুড়ি একটা খাবার হয়ে গেল। তাহলে এই ঝাল মিশ্রিত, এই মিশ্রিত শব্দটা এখানে নাই, এই বিষয়ক শব্দটা এখানে নাই, এই মাঝখানের পদটা লোপ পেয়ে গেল। এটা কি বলা হয়? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এটা আমরা আবার আসবো। তাহলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস কি? যে কর্মধারয় সমাসের এই যে মাঝখানের অংশ, ব্যাস বাক্যের মাঝখানের অংশ লোপ পাবে, সেটাই হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন ঝালমুড়ি, এই ঝাল আর মুড়ি দুইটা আলাদা ছিল, আলাদা জিনিস ছিল, এখন কিন্তু এক হয়ে গেছে। এখন এই ঝাল আর মুড়ি আপনি বানিয়ে ফেললেন, এই খাবারটা থেকে ঝালকে আপনি সরাতে পারবেন? পারবেন না। এজন্য এটাকে কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কেন? কারণ ব্যাস বাক্যের এই মাঝখানে অংশটা লোপ পেয়ে গেল। শহীদ মিনার, শহীদদের স্মরণে নির্মিত যে মিনার, শহীদ মিনার, এগুলো সব। তারপর ঘর জামাই, তাহলে ঘর জামাই কি সমাস? ঘরে আশ্রিত জামাই। তাহলে ঘরে আশ্রিত শব্দটা কিন্তু উঠে যাবে, ঘরে আশ্রিত জামাই সমান সমান ঘর জামাই। তাহলে আমরা শিখে গেলাম মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এবার উপমিত রূপক।
তার আগে একটু শিখে নিই অন্য কিছু। ভ্রমর, কৃষ্ণ, কেশ, একটা দুইটা তিনটা ওয়ার্ড আছে এখানে, ভ্রমর, কৃষ্ণ, কেশ। এই যে ভ্রমর, কৃষ্ণ, কেশ আমাদের কিন্তু নবম দশম শ্রেণী বইয়ে দেয়া আছে। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় আর পরোক্ষ বস্তুটিকে বলা হয় উপমান। এই উপমান আর উপমেয়ের মধ্যে সাধারণত অবস্থান করে ধর্ম, সাধারণ ধর্ম। দেখি প্রত্যক্ষ কোনো, যেমন ভ্রমর, কৃষ্ণ, কেশ, এখানে আছে কেশ, এখানে আছে ভ্রমর। এই প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে এই পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে এই প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। আর এই যার সাথে আপনি তুলনা করবেন তাকে বলা হয় উপমান। আর উপমানের সাথে যেই শব্দ আছে কৃষ্ণ, ভ্রমরের কালারটা কৃষ্ণ, এটাকে বলা হয় সাধারণ। যাই হোক, আবার একটু বুঝিয়ে দিচ্ছি। ভ্রমর, কৃষ্ণ, কেশ। একজনে কমেন্টে লিখেছেন, স্যার কর্মদ্বারা সমাস কত প্রকার লিখতে পারিনি। আপনাদের সমস্যা নাই, সমস্যা অনেক বড়, তো তাই একটু আমি একটু স্পিডে পড়াচ্ছি। আপনারা এই ভিডিওটা ওখানে দেয়া থাকবে, এই ভিডিওটা আপনারা দেখে দেখে তারপর আপনারা আবার লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে ভ্রমর, কৃষ্ণ, কেশ, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে এই প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। কেশ, আপনি কেশটাকে তুলনা করছেন কার সাথে? কেশ মানে চুল, কার সাথে তুলনা করলেন? ভ্রমরের সাথে। তাহলে এই যার সাথে তুলনা করবেন সেটাকে বলা হবে কি? উপমান। মনে থাকে যাবে। আর এই উপমানের সাথে সাধারণত কি থাকে? সাধারণ ধর্ম। এই কৃষ্ণ সাধারণ ধর্ম। তাহলে আমরা এবার একটু বিস্তারিত শিখব। উপমান, উপমিত, আর একটা হলো রূপক। এই তিনটা পার্ট আমরা একটু শিখব। তা রূপকটা কি? পূর্বপদ স্পর্শ করা যাবে নয়াকারের না। পূর্বপদ স্পর্শ করা যাবে না, কিন্তু পরপদ স্পর্শ করা যাবে। 2 নম্বর হলো ব্যাস বাক্যের মাঝে কি বসবে? রূপ বসবে। আমরা কিন্তু রূপক কর্মদ্বারা সমাসের সংজ্ঞাটা শিখে ফেললাম। তার উপমতি কি? এই সাধারণত উভয় পদ, দুইটাই কি উভয় পদ নাউন হবে, অথবা কথাটা কিন্তু মিথ্যা। 2 নম্বর পয়েন্ট হলো ব্যাস বাক্যের শেষে ন্যায় বসবে। ব্যাস বাক্যের শেষে ন্যায় বসবে। 3 নম্বর পয়েন্ট হলো উভয় পদ স্পর্শ করা যাবে। উভয় পদ স্পর্শ করা যাবে। উপমান হলো পূর্বপদ নাউন, পরপদ অ্যাডজেক্টিভ, অথবা কথাটা হলো সত্য। 2 নম্বর পয়েন্ট হলো ব্যাস বাক্যের মাঝে ন্যায় বসবে। এই পয়েন্ট কটা একটু ভালো করে খাতায় তুলে নিন। তাহলে আমি কি বললাম? উপমান, উপমিত আর রূপক কর্মদ্বারা সমাস চেনার উপায় হলো, উপমান কর্মদ্বারা সমাসে চেনার উপায় পূর্ব পদে নাউন থাকবে, পরপদে অ্যাডজেক্টিভ থাকবে, অথবা কথাটা টোটাল কথাটা সত্য হবে, আর ব্যাস বাক্যের মাঝখানে কি থাকবে? ন্যায় থাকবে। উপমিত কর্মদ্বারা সমাসে পূর্বপদ পরপদ দুটোটাই নাউন হবে, তো মিথ্যা হবে। আর ব্যাস বাক্যের শেষে কি বসবে? ন্যায় বসবে। আর উভয় পদ স্পর্শ করা যাবে, অর্থাৎ পূর্বপদ ও পরপদ স্পর্শ করা যাবে। আর রূপক কর্মদ্বারা সমাস চেনার উপায় হলো পূর্বপদ স্পর্শ করা যাবে না, কিন্তু পরপদ স্পর্শ করা যাবে। আর ব্যাস বাক্যের মাঝে রূপ বসবে। আর সাধারণত রূপক মানে অভেদ কল্পনা বোঝাবে।
যাই হোক, আমরা একটু উদাহরণ দেখি। পরীক্ষা আসলো তুষার শুভ্র, তুষার শুভ্র, পুরুষ সিংহ, কাজল কালো। প্রাইমারি শিক্ষক নিয়ে পরীক্ষা ছিল। কাজল কালো, অরুণ রাঙা, অরুণ রাঙা, সংসার সাগর। আচ্ছা দেখি, আমরা এখানে যে 5টা উদাহরণ দিয়েছি, এই 5টা উদাহরণ বোঝার একটু চেষ্টা করি। অনায়াসই পারবেন। পরীক্ষার হলে কিভাবে আসবে সংসার সাগর। অনেক বিসিএস রিটেন বা অন্যান্য নন ক্যাডার রিটেন পরীক্ষা আসে যে যে কোনো 5টি শব্দের সমাস নির্ণয় করতে বলে, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। লিখিত পরীক্ষাও আসে। তা আমরা কিন্তু লিখিত আমি কিন্তু দুইভাবেই কিন্তু পড়াচ্ছি আপনাদের। সংসার সাগর এটা দিবে, এটা কোন কর্মধারায় সমাসের উদাহরণ। দুইভাবে দিতে পারে যে সংসার সাগর এটি কোন সমাস, দিতে পারে সংসার সাগর এটি কোন কর্মধারায় সমাস। তাহলে সংসার সাগর আপনি দেখেন এ কোন কর্মধারায় সমাস বলছে, সংসার সাগর। আপনি প্রথমে ভাবেন এটা উপমান কি না। উপমান কর্মধারায় সমাসে কথাটা কিন্তু সত্য, কিন্তু সংসার কি সাগর হইতে পারে? পারে না। তার মানে এটা উপমান হবে না। বাদ। কিন্তু সংসার সাগর মিথ্যা স্যার, এটা তো হতে পারে। স্যার সংসারও নাও সাগরও নাও, এটা তো হতে পারে। কিন্তু আমি এখানে একটা পয়েন্ট কিন্তু দেয়া আছে, উভয় পদ স্পর্শ করা যাবে। আপনি এটাও দেখে মিলাইলেন স্যার কথাটা মিথ্যা, ঠিক আছে। বেশ বা তারপর কি উভয় পদ নাউন, সংসার ও সাগর নাউন। কিন্তু 3 নম্বর পয়েন্টে মিলতেছে না যে উভয় পদ স্পর্শ করা যাবে। কিন্তু উপমিত কর্মধারায় সেটাই, যেটা উভয় পদ স্পর্শ করা যাবে। কিন্তু সংসার কি স্পর্শ করা যায়? যায় না। জাস্ট ফিলিংস, এটা স্পর্শ করা যায় না। অতএব এটা চলে যাবে রূপক কর্মধারায় সমাসে। কারণ রূপক কর্মধারায় সমাসে বলা আছে পূর্বপদ স্পর্শ করা যাবে না, কিন্তু পরপদ স্পর্শ করা যাবে। দেখেন সংসার কিন্তু এখানে স্পর্শ করা যায় না, কিন্তু সাগর কিন্তু স্পর্শ করা যায়, ধরাও যায়। সাগরে সাঁতারও কাটা যায়, আবার সাঁতার কেটে ডুইবাও মরা যায়। তার মানে এই সংসার সাগর হবে রূপক কর্মধারায় সমাস। সংসার কোন কর্মধারা? রূপক কর্মধারা। এর ব্যাস বাক্য কি হবে? সংসার রূপ সাগর। সংসার, এই যে রূপ ব্যাস বাক্যের মাঝখানে রূপ বসাই দিবেন, সংসার রূপ সাগর। আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন যে কোনটা উপমান আর কোনটা উপমিত আর কোনটা রূপক, ব্যাস বাক্য নির্ণয় করা ইজি। এবারে চলে যায় তুষার শুভ্র, এটা কোন সমাস? তা দেখেন এবার একটু মিলান। টোটাল কথাটা কি? তুষার শুভ্র। তুষারের রং সাধারণত শুভ্র অর্থ সাদা। আমরা জানি তুষারের রং সাদাই হয়, কথাটা কিন্তু সত্য। তাই এই তুষার শুভ্র সত্য, তাই এটা কি উপমিত হবে না? কথাটা কিন্তু সত্য, তাই এটা মিলতেছে কার সাথে? উপমানের সাথে। তুষারও ধরা যায়, শুভ্র সাদা কিন্তু ধরা যায় না, কিন্তু এই তুষার কিন্তু ধরা যায়। তার মানে এই তুষার শুভ্র এটা কথাটা সত্য, এবং তুষার হলো নাউন আর শুভ্র হলো অ্যাডজেক্টিভ। তার মানে এটা এটার সাথে মিলে গেল। তার মানে তুষার শুভ্র হলো উপমান কর্মধারায় সমাস। এবার এর ব্যাস বাক্য নির্ণয় করেন, কারণ আমরা জানি উপমান কর্মধারায় সমাসের ব্যাস বাক্যের মাঝে ন্যায় বসবে। এখন আপনি নির্ণয় করুন ব্যাস বাক্য কি হবে? তুষারের ন্যায় শুভ্র। এই ন্যায় কিন্তু আমরা মাঝখানে বসিয়ে দিলাম। বুঝতে পারতেছেন সবাই? না বুঝলে কমেন্টে বলবেন যে স্যার বুঝতে পারিনি। এবারে তুষার শুভ্র আমরা কিন্তু বলে ফেললাম এটা উপমান। পরেরটা যান, পুরুষ সিংহ। কথাটা ভাবে, পুরুষ সিংহ, পুরুষ সিংহ কথাটা সত্য? ডাহা মিথ্যা কথা। এই পুরুষ সিংহ মিথ্যা কথা, এটা হলো উপমিত কর্মধারায় সমাস। আর উভয় পদ স্পর্শ করা যায়, মানে পুরুষকেও স্পর্শ করা যায়, সিংহটাকেও স্পর্শ করা যায়। তার মানে এটা কিন্তু উপমিত। দেখেন উভয় পদ নাও, এই পুরুষও নাও সিংহ নাও, অর্থাৎ উভয় পদই কিন্তু নাও। তার মানে পুরুষ সিংহ কি হবে? উপমিত কর্মধারায় সমাস হবে। এবং এর ব্যাস বাক্য কি হবে? আমরা জানি ব্যাস বাক্যের শেষে ন্যায় বসাই দেব। তাহলে এখন ব্যাস বাক্য নির্ণয় করেন। পুরুষের ন্যায় সিংহ।
এটা কি হয় পুরুষের ন্যায় সিংহ? বলে তো ব্যাস বাক্য কি হবে? পুরুষ সিংহ। হইল না, পুরুষ সিংহের ন্যায়। এর ব্যাস বাক্যটা কি হবে? পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়। এই ন্যায়টা কিন্তু আমি শেষে বসিয়ে দিয়েছি, কারণ এখানে আমি বলেছিলাম ব্যাস বাক্যের শেষে ন্যায় বসবে, তাই আমি প্রথমে বসালাম পুরুষ, তারপর এই সিংহের, তারপর ন্যায়। ব্যাস বাক্য কিন্তু আমি পারলাম। কেমনে পারলাম? আমি প্রথমে আইডেন্টিফাই করলাম যে পুরুষ ও নাউন, সিংহ ও নাউন, কথাটা মিথ্যা, তার মানে এটা উপমিত কর্মদ্বারায় সমাস। তাহলে ব্যাস বাক্য কি হবে? ন্যায় শেষে বসবে, তার মানে পুরুষ সিংহের ন্যায় সমান সমান পুরুষ সিংহ। এবারে আসলো কাজল কালো। এবার ভাবেন কাজল কালো কোনটা, এটা না এটা? স্বাভাবিকভাবে ভাবেন কাজল কালো। আমরা জানি কাজলের রং কিন্তু কালোই হয়, আমরা ছোটবেলা থেকে জানি যে কাজলের রংটা কিন্তু কালো, বাচ্চাদেরকে দেওয়া হয়, ইদানিং মানে বড় বড় মেয়েরাও দেয় কাজল। তা কাজল কালো কি? এটা হলো সত্য, কথাটা কি সত্য। এই কাজল এটা নাউন, কালো এটা অ্যাডজেক্টিভ, তার মানে এটার সাথে মিলে গেল, তাহলে কথাটা কিন্তু সত্য। এবং প্রথমটা নাউন পরেরটা অ্যাডজেক্টিভ, তাও মিলে গেল, তার মানে কাজল কালো এটা হলো উপমান কর্মদ্বারয় সমাস। তাহলে এর ব্যাস বাক্যটা কি হবে? ন্যায় কোথায় বসবে? মাঝখানে বসবে। কাজলের কাজলের ন্যায় কালো, ব্যাস বাক্য হবে কাজলের ন্যায় কালো। কাজল কালো, তা এটা কোন সমাস? এটা কিন্তু অবশ্যই উপমান কর্মদ্বারয় সমাস। তাহলে অরুণ রাঙা এটা কোন কর্মদ্বারয় সমাস? স্বাভাবিকভাবে ভাবেন অরুণ রাঙা, আমরা জানি অরুণ অর্থ সূর্য, সূর্যের রংটা সাধারণত লালই হয়, আমরা জানি, কথাটা সত্য, তার মানে এটা কি উপমান। আবার অরুণ হলো নাউন, রাঙা হলো অ্যাডজেক্টিভ, তার মানে এটা কি উপমান কর্মদ্বারয় সমাস। ব্যাস বাক্য নির্ণয় করেন। এবার ন্যায় কোথায় বসবে? মাঝখানে। ব্যাস বাক্য নির্ণয় করেন। অরুণের ন্যায় রাঙা হয়ে গেল। তাহলে আমরা উপমান, উপমিত আর রূপক কর্মদ্বারয় সমাস শিখে গেলাম। আরো দুই একটা উদাহরণ আমি দিই, যেমন পরীক্ষায় যেগুলো আসে। রূপক কর্মদ্বারায় দেখি আমি দিল দরিয়া, যৌবন সূর্য। এটা নিবন্ধন পরীক্ষার ছিল যৌবন সূর্য, প্রাইমারি পরীক্ষার ছিল দিল দরিয়া। এরকম চাকরি পরীক্ষায় বানাইয়া বানাইয়া দিবে। তাহলে যৌবন সূর্য এটা কোন কর্মদ্বারায়? উপমান, উপমিত না রূপক? একটু ভাবেন। যৌবন সূর্য, এই যৌবন কিন্তু ধরা যায় না, স্পর্শ করা, অর্থাৎ পূর্বপদ স্পর্শ করা যায় না। স্যার পরপদ স্পর্শ করা যাবে স্যার, সূর্য তো ধরা যায় না, এটা কিন্তু একটু ভেজাল লাগছে। এখানে কিন্তু যৌবন আর সূর্য, স্যার সূর্য তো ধরা যায় না, কিন্তু যাক ওটা আমরা তো জাস্ট টেকনিকের মাধ্যমে বোঝার চেষ্টা করতেছি, ধরা না যাক সমস্যা নাই। কিন্তু যৌবন সূর্য এটা কিন্তু একটা রূপক অর্থে ব্যবহার হয়েছে। যৌবন সূর্যটা কি রূপক অর্থে ব্যবহার হয়েছে। এর ব্যাস বাক্যটা কি হবে? যৌবন রূপ সূর্য সমান সমান যৌবন সূর্য। দিল দরিয়া এটা কি হবে? এটাও কিন্তু রূপক কর্মধারায়। কেমনে? কারণ দিল কিন্তু ধরা যায় না, দরিয়া তো সাগর ধরা যায়, তার মানে এটাও কিন্তু রূপক অর্থে ব্যবহার হচ্ছে। এটা ব্যাস বাক্য কি হবে? দিল রূপ দরিয়া সমান সমান দিল দরিয়া। তেমনি আসছে বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু, বিষাদ ধরা যায় না, সিন্ধু ধরা যায়, এটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, তার মানে বিষাদ রূপ সিন্ধু সমান সমান বিষাদ সিন্ধু। জীবন তরী, 2018 সালে চাকরি পরীক্ষা ছিল জীবন তরী, তাহলে এটা কিন্তু জীবন ধরা যায় না, তরী ধরা যায়, তাহলে ব্যাস বাক্য কি হবে? জীবন রূপ তরী সমান সমান জীবন তরী। এরকম পর্যাপ্ত পরিমাণ বইয়ে উদাহরণ দেয়া আছে, আপনারা বসে বসে পড়বেন আর দেখবেন। সহজ কথা আমি বলে দিচ্ছি যে কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস হলো পূর্বপদ নাউন থাকবে, পরপদ অ্যাডজেক্টিভ হবে।
কথাটা সাধারণভাবে সত্য হবে। ব্যাস বাক্যের মাঝখানে ন্যায় বসবে। উপমিত কর্মদ্বারা সমাসে উভয় পদ নাউন হবে। কথাটা কি? মিথ্যা। ব্যাস বাক্যের শেষে ন্যায় বসবে। উভয় পদ স্পর্শ করা যাবে। রূপক কর্মদ্বারা সমাস সাধারণত রূপক অর্থে ব্যবহৃত হবে। 1 নম্বর পয়েন্ট হলো পূর্বপদ স্পর্শ করা যাবে না, কিন্তু পরপদ স্পর্শ করা যাবে। ব্যাস বাক্যের মাঝখানে কি বসবে? রূপ বসবে। শিখে ফেললাম কর্মদ্বারায় সমাস। এবারে থাকে সাধারণ কর্মদ্বারায় সমাস। অর্থাৎ এই যে 2 প্রকার যে কর্মধারায় সমাস আমরা এগুলো শিখলাম, এটা ছাড়া বাকি যতগুলো আছে সবই হলো সাধারণ কর্মধারায় সমাস। যেমন যিনি যশ, তিনি সাহেব, যশ সাহেব। যশ সাহেব এটা কি? সাধারণ কর্মধারায় সমাস। তারপর কি বলছিলাম? নীল আকাশ বা নীল পদ্ম, এই যে নীল যে পদ্ম, নীল পদ্ম। যশ সাহেব, পণ্ডিত সাহেব, মূর্খ সাহেব, যাই আসুক না কেন, যিনি যশ, তিনি সাহেব, যশ সাহেব, নীল যে পদ্ম, নীল পদ্ম। অর্থাৎ মধ্যপদলোপী কর্মধারায় সমাস এবং উপমামূলক কর্মধারায় সমাস ছাড়া বাকি যত প্রকার কর্মধারায় সমাস আছে সবই পড়বে সাধারণ কর্মধারায় সমাসের ভিতরে। অনেকের একটা জিনিস নিয়ে প্রশ্ন জাগে, স্যার মুখচন্দ্র, একটা কনফিউশন প্রশ্ন, মুখচন্দ্র, মুখচাঁদ, চন্দ্রমুখ, চাঁদমুখ, চাঁদ বদন, এগুলো নিয়ে একটু কনফিউশন সৃষ্টি হয়ে গেছে আমাদের। অনেকের মনে এই প্রশ্নগুলো কিন্তু জাগে যে স্যার মুখচন্দ্র, মুখচাঁদ, চন্দ্রমুখ, চাঁদমুখ, চাঁদ বদন, এইগুলো পরীক্ষায় আসে কেমনে, কোনটার উদাহরণ দেবো? এক এক বই এক একজন, এক এক টিচার এক একজন পড়ায়। আমরা কোনো টিচারের কথা শুনবো না সাধারণত। কার কথা শুনবো? আমরা শুনবো বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ বইয়ের কথা। ওই বইটা ফলো করেন, ওই বইয়ে দেয়া আছে কিন্তু এগুলো। মুখচন্দ্র, মুখচাঁদ, এটা দেখেন এই দুইটা হলো উপমিত কর্মধারায়, উপমিত কর্মধারায়। আর এই তিনটা হলো রূপক কর্মধারায় সমাস। এই তিনটা কি? রূপক কর্মধারায় সমাস। এটা কি? উপমিত কর্মধারায় সমাস। স্যার এই চন্দ্র নাউন, মুখ নাউন, তাছাড়া এটাও তো উপমিত হওয়ার কথা। স্যার এটা 9-10 বইয়ে দেয়া আছে চন্দ্রমুখ, এটা উপমিত। একটু ভেজাল সৃষ্টি করছে আসলে। যাই হোক, আমাদের এই ভেজালটা সমাধান দেয়া আছে আমাদের প্রমিত বাংলা ভাষায় ব্যাকরণ বইয়ে, যে মুখ চন্দ্র, মুখ চাঁদ, এই মুখ চন্দ্র এটা হলো উপমিত কর্মধারায় সমাস। এর ব্যাস বাক্য কি হবে? উপমিত কর্মধারায় সমাসে ন্যায় কোথায় বসে? শেষে বসে। তার ব্যাস বাক্য নির্ণয় করে মুখ চন্দ্রের ন্যায়, এই ব্যাস বাক্য। এই মুখ চন্দ্র আর মুখ চাঁদ একই জিনিস। চন্দ্র হলো তৎসম শব্দ, চাঁদ হলো তদ্ভব শব্দ, জিনিস কিন্তু এক। মুখ চাঁদের ব্যাস বাক্য কি হবে? মুখ চাঁদের ন্যায়। হয়ে গেল। এবারে দেখেন একটু ঘুরিয়ে দিছে, অর্থাৎ এপাট ওপাট করে দিছে। এখানে প্রথম দিছে চন্দ্রমুখ, চাঁদ মুখ। চন্দ্র হলো তৎসম শব্দ, চাঁদ হলো তদ্ভব শব্দ, কিন্তু জিনিস কিন্তু যেই লাউ সেই কদু। এইভাবে যদি যান চন্দ্রমুখ, এই কথাটা কিন্তু রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন চন্দ্রমুখ, একটা কি দেখেন কথাটা আপনি ভাবেন, মুখ চন্দ্র, মুখ কি চাঁদের মতো হইতে পারে? ডাহা মিথ্যা কথা। তার মানে উপমিত কর্মধারায় সমাস। চন্দ্রমুখ কথাটা কি? এটা রূপক অর্থে ব্যবহার করছে। চন্দ্রমুখ, চন্দ্রমুখ এই কথাটা রূপক অর্থে ব্যবহার করে, তার ব্যাস বাক্য কি হবে? চন্দ্র রূপ মুখ। চন্দ্ররূপ মুখ সমান সমান চন্দ্রমুখ। এই চন্দ্রমুখ আমরা অনেকের ক্ষেত্রে বলি যে চন্দ্রমুখ, আসলে চন্দ্রমুখ এটা রূপক অর্থে কবি সাহিত্যিকরা ব্যবহার করছেন এখানে, তো এটা রূপক কর্মধারায় সমাস। চাঁদমুখ সেম জিনিস, চাঁদ রূপ মুখ সমান সমান চাঁদমুখ। চাঁদ বদন, চাঁদ রূপ বদন, এই বদন অর্থ কিন্তু মুখ, অর্থাৎ সমার্থক শব্দটা বসিয়ে দিছে। তাহলে চাঁদ রূপ বদন, চাঁদ বদন, চাঁদ রূপ মুখ, চাঁদ মুখ, চন্দ্ররূপ মুখ, চন্দ্রমুখ। এগুলো কিন্তু আমার কথা না, এগুলো হলো প্রমিত বাংলা ভাষার ব্যাকরণের কথা। তাহলে আমরা এই কনফিউশন গুলা কিন্তু দূর করে দিলাম।
এবারে আমরা শিখব সহজ যেটা আছে এটা একটু দেখি, দ্বিগু সমাসটা একটু দেখি। সবচেয়ে সহজ সমাস হলো দ্বিগু সমাস। এই দ্বিগু সমাস চেনার উপায়, 1 নম্বর পয়েন্ট, পূর্বপদের সংখ্যা থাকবে, পূর্বপদে সংখ্যা থাকবে। 2 নম্বর হলো পরপদের অর্থ প্রাধান্য থাকবে, বা ব্যাস বাক্যের শেষে সমাহার থাকবে। ব্যাস বাক্যের শেষে সমাহার থাকবে। পরপদের অর্থ প্রাধান্য পাবে। এই হলো দ্বিগু সমাস চেনার উপায়। পূর্বপদের সংখ্যা থাকবে, যেমন চৌরাস্তা, চৌরাস্তা। তাহলে এই চৌরাস্তা, তারপরে কি ত্রিভুজ, ত্রিভুজ। এইটা দিবে যে চৌরাস্তাটি কোন সমাসের উদাহরণ, ত্রিভুজ এটি কোন সমাসের উদাহরণ। তাহলে এখানে দেখেন, চৌক মানে 4, এই রাস্তা এটা হলো নাউন, অর্থাৎ পূর্বপদ সংখ্যা থাকবে, পরপদ নাউন হবে। ত্রি মানে 3, তা চৌরাস্তা 4 রাস্তার সমাহার। আমি বলেছিলাম ব্যাস বাক্যের শেষে সমাহার থাকবে, শেষে কিন্তু এই সমাহার বসছে। ত্রিভুজ 3 বাহুর সমাহার, এই ব্যাস বাক্যের শেষে সংখ্যার সাথে মিলান। এটা চোরামি বুদ্ধি হলো, পূর্বপদের সংখ্যা থাকবে, পরপদটা নাউন হবে। চৌরাস্তা, রাস্তা নাউন, চৌ একটা সংখ্যা, ত্রি একটা সংখ্যা, ভুজ একটা নাউন। তার মানে পূর্বপদ সংখ্যা থাকবে, পরপদ নাউন হবে, ব্যাস বাক্যের শেষে সমাহার থাকবে, আর পরপদের অর্থের প্রাধান্য থাকবে। এটা কি বলা হয়? দ্বিগু সমাস। তাই আমরা দ্বিগু সমাস কিন্তু শিখে পেলাম। এরকম আসছে শতবর্ষ, তেপান্তর, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছিল তেপান্তর। তা তেপান্তরে তে মানে 3, এর ব্যাস বাক্য নির্ণয় করেন 3 প্রান্তরের সমাহার। সমান সমান তেপান্তর, এটা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছিল। তার মানে আমরা দ্বিগু সমাস চেনার উপায়, পূর্বপদের সংখ্যা থাকবে, আর পরপদ কি হবে? নাউন, পরপদ নাউন হবে, ব্যাস বাক্যের শেষে সমাহার থাকবে, আর পরপদের অর্থ প্রাধান্য থাকবে। সেটাই হলো দ্বিগু সমাস, এটা সহজ। এবার আমরা শিখব তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস চেনার উপায়, 1 নম্বর কি? পূর্বপদের বিভক্তি লোপ পাবে, পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে তৎপুরুষ সমাস কি? পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে, বইয়ের সংজ্ঞা আছে, পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে তাকে তৎপুরুষ সমাস বলে। পরীক্ষায় আসে তৎপুরুষ সমাস কত প্রকার? আমরা জানি তৎপুরুষ সমাস হলো 9 প্রকার। লিখে রাখুন, তৎপুরুষ সমাস 9 প্রকার। তৎপুরুষ সমাস 9 প্রকার, এটা চাকরি পরীক্ষা আসতে পারে। তৎপুরুষ সমাস হলো 9 প্রকার। তৎপুরুষ সমাস 9 প্রকার, এটা কিন্তু আসতে পারে। তাহলে পূর্বপদের বিভক্তি লোপ পাবে আর পরপদের অর্থ একটু পড়ার চেষ্টা করি। প্রথমে দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাস আমরা একটু বিভক্তিটা মনে রাখি। আমরা জানি বিভক্তি কয় প্রকার, বলুন তো সবাই একটু, যে বিভক্তি কয় প্রকার এটা একটু বলুন দেখি, কয়জনে পারেন? বিভক্তি কয় প্রকার একটু কমেন্টে জানান আমাকে।
কেউ পারতেছেন না? বিভক্তি কত প্রকার? সহজ জিনিস বললাম, বিভক্তি কয় প্রকার? মনে মনে ভাবতেছে যে স্যার বিভক্তি কয় প্রকার, যদি বলি আবার কিনা বিপদ হয়, এই জন্য বলবো না। আমি বলে দিচ্ছি, বিভক্তি হলো দুই প্রকার, একটা নাম বিভক্তি বা শব্দ বিভক্তি, আর একটা হলো ক্রিয়া বিভক্তি। পরীক্ষায় যদি আসে বিভক্তি কয় প্রকার, বিভক্তি প্রধানত কয় প্রকার, মনে রাখবেন দুই প্রকার, একটা হলো নাম বিভক্তি বা শব্দ বিভক্তি, আর একটা হলো ক্রিয়া বিভক্তি। এই নাম বিভক্তি বা শব্দ বিভক্তি হলো 7 প্রকার। এই 7 প্রকারের ভিতরে আমাদের তৎপুরুষ সমাসে লাগবে 6 প্রকার, অর্থাৎ শূন্য বিভক্তি লাগবে না। তার দ্বিতীয় তৎপুরুষ সমাস কি? কে রে। আমরা জানি প্রথমা বিভক্তি মানে শূন্য বিভক্তি, দ্বিতীয় বিভক্তি কে রে, তৃতীয় বিভক্তি হলো দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী বিভক্তি হলো কে রে জন্য নিমিত্ত, আর পঞ্চম বিভক্তি হলো হতে থেকে চে, সপ্তমী বিভক্তি হলো এ অ তে এতে, আর ষষ্ঠী র এর। যাই হোক, এবার আমরা দ্বিতীয় বিভক্তি কে রে, যেমন পরীক্ষায় আসলো বিস্ময়াপন্ন, পরীক্ষা আসলো বিপদাপন্ন, বিস্ময়াপন্ন, বিপদাপন্ন, এটা কোন সমাস? তাহলে বিস্ময়াপন্ন, এটা ব্যাস বাক্য কি? বিস্ময়কে আপন্ন। বিপদাপন্ন, বিপদকে আপন্ন। দেখেন সংজ্ঞার সাথে মিলান, তৎপুরুষ সমাস হলো পূর্বপদের বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, সেটার নামই হলো তৎপুরুষ সমাস। বিস্ময়কে, এখানে কে বিভক্তি আছে, বিপদকে এখানে বিভক্তি আছে, তার পূর্বপদের বিভক্তিটা এখানে কিন্তু লোপ পাবে। এখানে দেখেন বিপদকে, এখানে কিন্তু বিপদকে নাই, এখানে বিস্ময়কে, এখানে কিন্তু বিস্ময়কে নাই, কিন্তু পরপদ আপন্ন কথাটা কিন্তু ঠিকই আছে, বিস্ময়াপন্ন, বিপদাপন্ন, অতএব পরপদের অর্থ কিন্তু ঠিকই প্রাধান্য পেল। এই পূর্বপদের বিভক্তি লোপ পেল এবং পরপদের অর্থে প্রাধান্য পেল, এটার নামই হলো তৎপুরুষ সমাস। এবং কে, এটা হলো দ্বিতীয় তৎপুরুষ সমাস। এরপরে তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাস কি? দ্বারা দিয়া কর্তৃক, যেমন মধুমাখা। তাহলে মধুমাখা কি হবে? মধু দ্বারা বা মধু দিয়ে মাখা, মধু দ্বারা বা মধু দিয়ে মাখা সমান সমান মধুমাখা। তারপর চতুর্থ তৎপুরুষ সমাস কি? কে রে জন্য নিম, এখানে কে রে আছে, যেমন হজযাত্রা, গুরু ভক্তি। তাহলে গুরু ভক্তি এর ব্যাস বাক্য কি হবে? গুরুকে ভক্তি। তারপর দিল বসত বাড়ি, বসতের নিমিত্তে বাড়ি বা বসতের জন্য বাড়ি। এই জিনিসগুলো দেখেন, এখানেও কে বিভক্তি, এখানেও কে বিভক্তি। স্যার ও এটা চতুর্থী হলো কেন? আমরা জানি সম্প্রদান কারকে সবসময় চতুর্থী বিভক্তি হয়। তাহলে সম্প্রদান কারক কি? কাউকে কোনো কিছুর শর্ত ত্যাগ করে যদি দিয়ে দেওয়া বোঝায়, সেটাই হলো সম্প্রদান কারক। আবার ভালো কাজের যদি কোনো উদ্দেশ্য বোঝায়, সেটাও হলো সম্প্রদান কারক। তেমনি গুরু ভক্তি, এই গুরুকে যে আমরা রেসপেক্ট বা ভক্তিটা করি, এটা কিন্তু মন থেকেই করি আমরা একেবারে, তাই এটা হলো সম্প্রদান কারক। এই জন্য তৎপুরুষ সমাসকে কারকলুপী সমাসও বলা হয়। তাই সম্প্রদান, এই যে গুরু ভক্তি, এটা একটা সম্প্রদান কারক, এই জন্য গুরুকে ভক্তি, এই জন্য গুরু ভক্তিটা কিন্তু চতুর্থী বিভক্তি হবে, কারণ আমরা জানি সম্প্রদান কারকে সবসময় চতুর্থী বিভক্তি হয়। তেমনি হজ যাত্রা, হজের নিমিত্তে যাত্রা, হজ যাত্রা, এই হজ যাত্রাও কিন্তু একটা ভালো কাজের উদ্দেশ্য বুঝাচ্ছে, এটাও কি চতুর্থ তৎপুরুষ সমাস। বসত বাড়ি, বসতের নিমিত্তে বাড়ি, নিমিত্ত হলো তৎসম শব্দ, আর জন্য হলো আমাদের দেশি বাড়ি শব্দ, তদ্ভব শব্দ। তাই এই যে বসতের নিমিত্তে বাড়ি বা বসতের জন্য যে বাড়ি, বসত বাড়ি, এটা হলো চতুর্থ তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস কি? হতে থেকেছে, যেমন ঋণ মুক্ত। পরীক্ষায় কি দিল? ঋণ মুক্ত, ঋণ মুক্ত, স্কুল পালানো,
ঋণ মুক্ত, এটা ব্যাস বাক্য কি হবে? ঋণ থেকে মুক্ত। স্কুল পালানো, ব্যাস বাক্য কি হবে? হতে থেকেছে, স্কুল থেকে পালানো সমান সমান স্কুল পালানো, তার মানে হতে থেকেছে ঋণ মুক্ত। পরীক্ষা আসতে পারে সুদ মুক্ত, পরীক্ষা কি আসতে পারে? সুদ মুক্ত, ঋণ মুক্ত, যাই আসুক না কেন সেটা হলো পঞ্চমী বিভক্তি, তার মানে হতে থেকেছে পঞ্চমী। এরপরে আমরা শিখবো ষষ্ঠী বিভক্তি। তাহলে ষষ্ঠী তৎপুরুষ সমাস কি? র এর, যেমন শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, মামা বাড়ি, পাটক্ষেত। দেখেন এগুলো কিন্তু ষষ্ঠী তৎপুরুষ। কেমন? পাটক্ষেত, এর ব্যাস বাক্য নির্ণয় করেন। পাটের ক্ষেত, এই ক্ষেত বানান কিন্তু ক্ষয়কার ক্ষেত অক্ষেত। পাটের ক্ষেত সমান পাট ক্ষেতে র বিভক্তি আছে। মামা বাড়ির ব্যাস বাক্য কি হবে? মামার বাড়ি, এই যে র আছে তার মানে ষষ্ঠী বিভক্তি। শ্বশুর বাড়ি ব্যাস বাক্য কি? শ্বশুরের বাড়ি, তার ষষ্ঠী। সপ্তমী বিভক্তি এ অ তে এতে, সপ্তমী বিভক্তি এ অ তে এতে, যেমন গাছ পাকা, তাহলে গাছে পাকা, গাছ পাকা। দিবা নিদ্রা, দিবাই নিদ্রা। এই যে অন্ত্যেষ্টিয়া বিভক্তি আছে, এ বিভক্তি আছে, অর্থাৎ এ অ তে এতে যদি থাকে সেটাই হলো সপ্তমী বিভক্তি। তাহলে আমরা শিখে ফেললাম কিন্তু তৎপুরুষ সমাস। এবারে দেখি উপপদ তৎপুরুষ সমাস। একটা আছে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস কেমনে চিনবেন? এটা চেনার উপায় হলো এক কথায় প্রকাশ করা যাবে, সেটা হলো উপপদ তৎপুরুষ সমাস। যেমন পঙ্কজ, পঙ্কজ, খেচর, পঙ্কজ, এই শব্দটা যদি আসে এটি কোন সমাস? এটা উপপদ তৎপুরুষ সমাস। খেচর এটা কি? উপপদ তৎপুরুষ সমাস। কেমনে বুঝলাম? এটা এক কথায় প্রকাশ করা যায়। যেমন পঙ্কজ, পঙ্কে জন্মে যা, এটা এক কথায় প্রকাশ করা যায়। খেচর আকাশে চড়ে যা। তার মানে আমরা যদি চারটি পরীক্ষার হলে চারটে অপশন দেখব, সেখানে যদি দেখি চারটা অপশনের ভিতরে যে উদাহরণটা দেয়া থাকবে, যে যে শব্দটাকে এক কথায় প্রকাশ করা যাবে, সেটাই হবে উপপদ তৎপুরুষ সমাস। তার মানে আমরা উপপদ তৎপুরুষ সমাস শিখে গেলাম এক কথায় প্রকাশ করা যায়। যেগুলো এক কথায় প্রকাশ করা যাবে চারটে অপশনের ভিতরে, সেটাই হলো উপপদ তৎপুরুষ সমাস। অনেকের কষ্ট লাগতেছে, কারণ সমাস শিখতে লাগে 6 মাস। ছয় মাস লাগে। যাই হোক, আমাদের সমাসের একসাথে আমরা যদি এতগুলো ক্লাস আজকে করি, তাহলে আমাদের কিন্তু মেমোরি হ্যাং হয়ে যাবে। আমরা দ্বন্দ্ব সমাস শিখলাম, কর্মধারয় সমাস শিখলাম, দ্বিগু সমাস শিখলাম, তৎপুরুষ সমাস শিখলাম। বাকি থাকে কি? বহুব্রী সমাস, অব্যয়ীভাব সমাস। তাহলে আর দেখি আর কতটুকু ক্লাস নিতে পারি। আর 10 মিনিট ক্লাস নেই, কারণ 1.5 ঘন্টা নেই, বেশি নিলে আপনাদের হয়ে যাবে। দেখি আর 10 মিনিট ক্লাস নিব। আপনাদের কষ্ট লাগলে আমাকে বলবে যে স্যার কষ্ট লাগে। আর আবার আপনাদের স্মরণ করে দিচ্ছি, আপনারা কিন্তু এই আমাদের যে আজকে ক্লাসটা যে দেখতে পাচ্ছেন, এটা হলো মূল বিসিএস কনফিডেন্স সাভার শাখা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা, মানিকগঞ্জ শাখা, ময়মনসিংহ শাখা এবং চট্টগ্রাম শাখার সৌজন্যে। আপনারা বেশি বেশি আজকে লেকচারটা শেয়ার করবেন এবং আগামী 22 তারিখ
আমাদের বিশেষ কনফিডেন্সের জনপ্রিয় ইংরেজি সাহিত্যের শিক্ষক আরমান স্যারের ক্লাস আছে, কিন্তু সেই ক্লাসটা রাত 8টায় হবে। ক্লাসটা সবাই করার চেষ্টা করবেন। এবার আমরা শিখি কিছু অপ্রধান সমাস আছে, যেমন প্রাদি সমাস। এই প্রাদি সমাসটা একটু শিখি। প্রাদি সমাসটা কি? এই প্রাদি সমাস পরীক্ষায় কিন্তু এই ব্যতিক্রমগুলো দিয়ে দেয় ইদানিং বিশেষ পরীক্ষায়, যে নিচের কোনটি প্রাদি সমাসের উদাহরণ। তাহলে প্রাদি সমাসের 19-এর বইয়ে যে কটা উদাহরণ আছে ওই কটা যদি আমরা মুখস্থ করে ফেলি তাহলেই হয়ে যাবে, এর বাইরে আসবে না। তাহলে এটা টেকনিকের মাধ্যমে মনে রাখবেন, প্রগতি, প্রবচন, প্রভাতে, পরিভ্রমণ করে, অনুতাপের কাছে গেল। এই টেকনিকটা, লাইনটা মনে রাখেন, তাহলেই পারবেন প্রাদি সমাস। এই যে প্রগতি, এটা কোন সমাস? প্রাদি সমাস। প্রবচন কোন সমাস? প্রাদি সমাস। প্রভাত কোন সমাস? প্রভাত, প্রাদি সমাস। পরিভ্রমণ কোন সমাস? প্রাদি সমাস। অনুতাপ কোন সমাস? প্রাদি সমাস। কেন এটা টেকনিক দিয়ে মনে রাখলাম? কারণ বইয়ের যে সংজ্ঞা আছে তার সাথে মিল রেখে আমরা পারবো না, কারণ এগুলো কিন্তু অব্যয়ভাব সমাসের সাথেও মিলে যায়। এই জন্য একটা টেকনিক দিয়ে উদাহরণগুলো মনে রাখেন। প্রগতি, প্রবচন, প্রভাতে, পরিভ্রমণ করে, অনুতাপের কাছে গেল। আবার বলে দিচ্ছি, প্রগতি, প্রবচন, প্রভাতে, পরিভ্রমণ করে, অনুতাপের কাছে গেল। তাহলে প্রগতি প্রাদি সমাস, প্রবচন প্রাদি সমাস, প্রভাত প্রাদি সমাস, পরিভ্রমণ প্রাদি সমাস, অনুতাপ প্রাদি সমাস। শিখে ফেললাম আমরা প্রাদি সমাস। এরপরে শিখবো নিত্য সমাস। এই নিত্য সমাস এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন চাকরি পরীক্ষায় নিত্য সমাস থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। চেনার উপায় হলো চোরামি বুদ্ধি আর কি। শব্দের মাঝখানে, শব্দ বা পদের মাঝখানে, শব্দের মাঝখানে কি থাকবে? অন্তর অথবা মাত্র। শব্দের মাঝখানে অন্তর অথবা মাত্র থাকবে। আপনি পরীক্ষার হলে দেখবেন যে দিয়ে দেবে নিচের কোনটি নিত্য সমাসের উদাহরণ। আপনি দেখবেন ভিতরে অন্তর আর মাত্র শব্দটা লুকানো আছে কিনা। যেমন পরীক্ষায় দেয় যুগান্তর, তাহলে যুগান্তর কোন সমাস? নিত্য সমাস। যুগান্তর, অন্তর কথাটা মাঝখানে আছে। তেমনি ভাষান্তর, ভাষান্তর কোন সমাস? অন্য ভাষায় রূপান্তর, সমাস ভাষান্তর। যুগান্তর, যুগের পর যুগ, এই যে যুগান্তর, ভাষান্তর, এই শব্দগুলোর মাঝখানে কিন্তু অন্তর কথা আছে। তারপর কেবলমাত্র, দর্শন মাত্র, পরীক্ষা আসলো কেবলমাত্র, শ্রবণ, দর্শন মাত্র। এই যে মাত্র, অন্তর এবং মাত্র, সহজ কথা নিত্য সমাস ওইটাই যেটা শব্দের মাঝখানে অন্তর আর মাত্র কথাটা থাকবে, সেটাই হলো নিত্য সমাস। প্রাদি সমাস শিখলাম, নিত্য সমাস শিখলাম। যাই হোক, আমরা আজকে অনেকক্ষণ ক্লাস করলাম। এই সমাসের আমাদের এরপরে বাকি থাকে বহুব্রীহি সমাস, থাকে অব্যয়ীভাব সমাস। এই বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস, এগুলোও কিন্তু একটু কঠিন। বহুব্রীহি সমাসটাও কঠিন। যদি আপনারা বলেন স্যার তখন অব্যয়ীভাব সমাসটা সহজ, যে অব্যয় পদ প্রথমে থাকবে, সেটাই হলো অব্যয়ীভাব সমাস। কিন্তু বহুব্রীহি সমাসটা আমি একটু হালকা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, তাহলে আপনারা পারবেন। কারণ আমি যদি একটু রেখে দিই তাহলে আপনাদেরই সমস্যা হবে। এই বহুব্রীহি সমাসটা আমি একটু দেখিয়ে দিই, আর একটু 5টা মিনিট আপনাদের টাইম নিচ্ছি আমি। বহুব্রীহি সমাস, তাহলে বহুব্রীহি সমাস কি? এটা চেনার উপায় হলো পূর্বপদ দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কি বললাম? এটা চাকরি পরীক্ষা আসে। দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস, দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হলো বহুব্রীহি সমাস। 2 নম্বর পয়েন্টটা কি? পূর্বপদ ও পরপদ কোনটির অর্থ বুঝাবে না। পূর্বপদ ও পরপদ কোনটির অর্থ বুঝাবে না।
3 নাম্বার পয়েন্ট হলো ব্যাস বাক্যের শেষে যার থাকবে, যার অথবা জাতেও থাকতে পারে, যার অথবা জাতে থাকবে। এটা ভালো করে মনে রাখবেন। তাহলে পরীক্ষা আসতে পারে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস বলা হয় কোন সমাসকে? বহুব্রীহি সমাসকে। পূর্বপদ ও পরপদ কোনটির অর্থ বুঝাবে না, সেটা হলো বহুব্রীহি সমাস। অর্থাৎ দ্বন্দ্ব সমাসের উভয় পদের অর্থের প্রাধান্য পেত, কিন্তু বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থের প্রাধান্য পাবে না। যেমন একটা উদাহরণ দিয়ে দেখি আমরা, এই বহুব্রীহি, তাহলে বহুব্রীহি কোন সমাস? এই বহুব্রীহি নিজেই হলো বহুব্রীহি সমাস। এর ব্যাস বাক্য নির্ণয় করেন, বহুব্রীহি আছে যা সমান সমান বহুব্রীহি। দেখেন ব্যাস বাক্যের শেষে এই যার আছে। বহু অর্থ কি? অনেক। ব্রীহি শব্দের অর্থ কি? ধান। অর্থাৎ অনেক ধান আছে যার, সেটাকে কি? বহুব্রীহি। কিন্তু বহুব্রীহি বলতে কাকে বোঝায়? ধনী ব্যক্তিকে বোঝায়। উদাহরণগুলো একটু খেয়াল করেন। পরীক্ষায় আসলো 80-20, পরীক্ষায় আসলো বিনা পানি, বিনা পানি। তা দেখেন 80-20, 80-20 শব্দের অর্থ কি? সাপ। বিনা পানি, এই বিনা পানি অর্থ কি? দেবী সরস্বতী। সরস্বতী। তাহলে এই 80-20 এর ব্যাস বাক্য কি? 80-তে 20 যার। বিনা পানি এর ব্যাস বাক্য কি? বিনা পানিতে যার। এই 80 শব্দের অর্থ কি? দাঁত। 20 অর্থ 20। বিনা অর্থ কি? বাদ্যযন্ত্র। পানি অর্থ কি? হাত। তা দেখেন অর্থগুলো মিলান। বহু শব্দের অর্থ অনেক, ব্রীহি শব্দের অর্থ ধান। তার আমি বলেছি সংজ্ঞার সাথে মিলান। পূর্বপদ ও পরপদ কোনটির অর্থ বুঝুন, অর্থাৎ থার্ড পারসন কাউকে বুঝাবে, সেটাই হলো বহুব্রীহি সমাস। বহু অর্থ অনেক, ব্রীহি অর্থ ধান। পূর্বপদ অর্থ বহু মানে অনেক, ব্রীহি অর্থ ধান মানে অনেক ধান আছে যার। কিন্তু এখানে বহুব্রীহি শব্দ অর্থটা কি হয়ে দাঁড়ালো? ধনী ব্যক্তি। এখানে বহুব্রীহি শব্দ অর্থ ধনী ব্যক্তি, অর্থাৎ পূর্বপদ পরপদ কোনটি অর্থ বুঝালো না, থার্ড পারসন কাউকে বুঝালো, সেটার নামই হলো বহুব্রীহি সমাস। যেমন 80-20, পূর্বপদ হলো 80, পরপদ হলো 20। এই 80 অর্থ দাঁত, অর্থাৎ দাঁতে 20 যার। দাঁতে 20 কি শুধু সাপের থাকে? না, মানুষের দাঁতও 20 থাকতে পারে, বিভিন্ন অন্যান্য কীট পতঙ্গের দাঁতও 20 থাকতে পারে। কিন্তু এখানে 80-20 বলতে একজনকে বোঝাচ্ছে। তারপর দেখেন বিনা পানি। বিনা অর্থ বাদ্যযন্ত্র, পানি অর্থ হাত, অর্থাৎ হাতে যার বাদ্যযন্ত্র আছে। বাদ্যযন্ত্র আপনার হাতেও থাকতে পারে, আমার হাতেও থাকতে পারে, কিন্তু এখানে বিনা পানি বলতে একজন কি বোঝাচ্ছে? সে হলো দেবী সরস্বতী। এর জন্য এগুলো হলো বহুব্রীহি সমাস। এই যে পরীক্ষা আসে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কোন সমাস? এই বঙ্গের বন্ধু যে সমান সমান বঙ্গের বন্ধু। এখানে বঙ্গবন্ধু বলতে নির্দিষ্ট একজনকে বোঝাচ্ছে, সে হলো শেখ মুজিবকে বোঝাচ্ছে। শেখ মুজিব, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্দিষ্ট একজনকে বোঝাচ্ছে বঙ্গবন্ধু। এই জন্য বঙ্গবন্ধু কিন্তু বহুব্রীহি সমাস। কারণ বঙ্গের বন্ধু যে বঙ্গবন্ধু, এখানে বঙ্গ অর্থ বঙ্গ মানে বাংলাদেশ, বন্ধু অর্থ বন্ধু মানে ফ্রেন্ড। তাহলে বঙ্গ আর বন্ধু, কিন্তু বঙ্গবন্ধু তো অনেকই হতে পারে, আসলে না, বাংলাদেশে বঙ্গবন্ধু একজনই, সেটা শেখ মুজিবুর রহমান। এর জন্য এটা হলো বহুব্রীহি সমাস। তাহলে আপনারা এখন বই পড়বেন, নবম দশম শ্রেণী বইটা হাতে নেবেন, নিয়ে ভালো করে পড়বেন। তাহলে আমাদের সমাজ সম্পর্কে যে কঠিন কঠিন যে বিষয়গুলো আজকে দেখানোর চেষ্টা করলাম আমি, ইনশাল্লাহ আবার যদি কোনো সময় সুযোগ পাই তাহলে আপনাদের মনে অনেক প্রশ্ন থাকবে যে স্যার এই যে কিছু কিছু আরও সমাস আছে, যেমন অব্যয়ভাব সমাস আছে, আরও ভিতরে পার্থক্য আছে, অলুক, নৈর্থক তৎপুরুষ সমাস, নৈর্থক বহুব্রীহি সমাস, এই পার্থক্যগুলো আমি আরেকদিন ক্লাসে আবার আপনাদের দেখিয়ে দিব। আপনারা বেশি করে পড়াশোনা করুন, কারণ আমাদের সামনেই কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা হাতে আছে। আমরা সবাই আজকে ক্লাসটা শেয়ার করব এবং আগামী 22 তারিখ আমাদের আবার এই বিসিএস কনফিডেন্স সাভার শাখার সৌজন্যে মানিকগঞ্জ, ময়মনসিংহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম শাখার সৌজন্যে
আবার আপনাদের জন্য ক্লাসের আয়োজন করেছে। সেটা হলো আগামী 22 তারিখ রাত 8টায় আমাদের ইংরেজির জনপ্রিয় শিক্ষক আরমান স্যার, এই আরমান স্যারের আপনারা সাহিত্যের ক্লাসটা করতে পারবেন এই আইডিতেই। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।